বেননেস নামে এক বুড়ো ভদ্রলোক আপনার কাছে আসতে বললেন। তুমি নিশ্চয়ই রসিকতা করছো যুবক। আপনারা নাকি ড্রয়িং জানা লোক খুঁজছেন। তুমি ফারাওয়ের গুপ্তধনের লোভে পাগল হয়ে উঠেছো দেখছি। কোনো অদ্ভুত কিছু ঘটেছে কি? যা বললাম শুনলে বরাত খুলে যাবে। এখন এখন মানা না মানা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। গপ্প লেন। শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের জানা অজানা আকর্ষণীয় সব গল্প নিয়ে সাজানো আমাদের এই গপ্প লেন। গপ্প লেনের ট্রাফিক সিগন্যালে আপনারা শুনতে পাবেন ছোট থেকে বড় সব ধরনের গল্প। যেমন একাধারে আপনাদের জন্য থাকবে রোমাঞ্চকর ভৌতিক ডিটেকটিভ কাহিনী, তেমনই অন্যদিকে থাকবে প্রেম, থ্রিলার, অ্যাডভেঞ্চার কাহিনী। আর তার সাথে তো থাকছেই গপ্প লেন অরিজিনালস। শুনতে থাকুন গপ্প লেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাংস্কৃতিক অঙ্গন গপ্প লেন। আর ক্লিক করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটিতে। আর যুক্ত হন আমাদের সাথে নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য। এছাড়াও আমাদের গল্প আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্পটিফাই চ্যানেল গপ্প লেনে। আজকে গপ্প লেনে আপনারা শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা তুতেন খামেনের গুপ্তধন। সৈয়দ মুস্তাফা সিরাজ জন্ম 14 অক্টোবর 1930 সাল। বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়। বড়দের জন্য লিখতে শুরু করেন কর্নেল রহস্য। তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়াও শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন ছোটদের জন্য অনেক গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটকও লিখেছেন একসময়। 1994 সালে তিনি তার অলেখ মানুষ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন, যা তার সবচেয়ে প্রশংসিত কাজ হিসেবেও বিবেচিত হয়। গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার, লর্ড কার্নারভান ও বেননেন্সের চরিত্রে নীলাঞ্জন গাঙ্গুলি, কার্টার সৌরভ পাত্র, অধ্যক্ষ দেবজিৎ মণ্ডল, সাংবাদিক ও বিশেষজ্ঞ অনিরুদ্ধ শিকারী, প্রহরী ও ডাক্তারের চরিত্রে অসিত নস্কর, কোরাসে অনিরুদ্ধ শিকারী, অসিত নস্কর, সৌরভ নস্কর, পাবলিসিটি ডিজাইনিং ও সাউন্ড ডিজাইনিং টিম গপ্প লেন। সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কনশ্রী হালদার। শুরু হচ্ছে আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা তুতেন খামেনের গুপ্তধন। প্রথম বিশ্বযুদ্ধের আগের বছর 1913 খ্রিস্টাব্দের 13 এপ্রিল লন্ডন শহর থেকে প্রায় 60 মাইল দূরে একটা ছোট্ট সুন্দর গ্রাম ব্লুবার্ড। সেখানে ছুটি কাটাচ্ছেন লর্ড কার্নারভান, ইংল্যান্ড হাউস অফ লর্ডসের একজন সম্মানিত সদস্য তিনি। তার গ্রামের এই বাড়িটির নাম ইজিপ্ট। ইজিপ্ট বা মিশরের নামে বাড়ির নাম রাখার কারণ লর্ড কার্নারভান একজন পুরাতত্ত্ববিদ এবং বিশেষ করে মিশরের প্রাচীন সভ্যতা নিয়ে খুব মাথা ঘামান। মমি, পিরামিড এবং আরও নানান বিষয়কর কীর্তির প্রতি তার কৌতূহলের শেষ নেই। ইজিপ্টের বারান্দায় বসে তিনি খবরের কাগজ পড়ছিলেন। সেদিনকার ডাকে একটি পত্রিকা এসেছে, ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। তার একটা বিশেষ খবর তিনি খুব মন দিয়ে পড়ছিলেন। ডেভিস নামে একজন খামখেয়ালি দুর্দান্ত প্রকৃতির মানুষ আছেন লন্ডনে। দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। কমাস আগে ডেভিস আফ্রিকার কঙ্গো অঞ্চলের গহন অরণ্যে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরতে ঘুরতে পরে মিশরে আসেন। মিশরে এসে সম্প্রতি তিনি প্রাচীন কিছু জিনিস দৈবত কুড়িয়ে পেয়েছিলেন। মিশরের এই রুক্ষ পাহাড়ি অঞ্চলে
মাটির তলা থেকে প্রাচীন রাজা বা ফেরাওদের কবর, মমি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। পুরাতাত্ত্বিকরা এই অঞ্চলের নাম দিয়েছেন ভ্যালি অফ দি কিংস, অর্থাৎ রাজরাজরার উপত্যকা। এই উপত্যকায় ঘুরতে ঘুরতে ডেভিস হঠাৎ একটি ধসে পড়া টিলার ফাটলে কয়েকটা হাঁড়ি দেখতে পান। হাঁড়িগুলো পোড়া মাটির, গায়ে চমৎকার কারুকার্য আছে, মুখের ঢাকনা সিল করা। শিলমোহরে যাদের নাম আছে তারা কিন্তু ফেরাও নন, পুরুত ঠাকুর। প্রাচীন মিশরে দেবদেবীর পূজারী পুরুত ঠাকুররা খুব প্রতাপশালী ছিলেন। ফেরাও তাদের পরামর্শে চলতেন। ডেভিসের কুড়িয়ে পাওয়া হাঁড়িতে যাদের শিলমোহর আছে তারা তুতেন খামেন নামে এক রাজার পুরুত। এই তুতেন খামেন নামটা থাকায় লন্ডন পণ্ডিত মহলে হইচই পড়ে গেছে। তুতেন খামেন ছিলেন বয়সে কিশোর এক ফেরাও। সিংহাসনে বসার পর মাত্র কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। পুরানো আমলের গ্রিক পণ্ডিতদের পুঁথিতে তার কথা জানা গিয়েছিল। তাছাড়া এই রাজরার উপত্যকায় প্রাচীন ফেরাও যুগের যেসব ফলক পাওয়া গিয়েছিল তাতে তার উল্লেখ ছিল, কিন্তু ওই উপত্যকা তন্ন তন্ন করে খুঁজে তার কবর বা মমি পাওয়া যায়নি। এমন তন্ন তন্ন করে খোঁজার একটা কারণ ছিল। গ্রিক পণ্ডিতদের লেখা তো বটেই, সেই পুরনো ফলকেও স্পষ্ট করে উল্লেখ ছিল তুতেন খামেনের মৃত্যুর পর তার মৃতদেহ সে আমলের প্রথা অনুসারে মমি করা হয় এবং মমির সঙ্গে সমাধিকক্ষে অজস্র মণিমুক্তা হীরা জহরত রাখা হয়। বলা বাহুল্য এই গুপ্তধনের লোভেই এত খোঁজাখুঁজি। শুধু পুরাতাত্ত্বিক পণ্ডিতরা নন, অনেকে ধনলোভী দুর্দান্ত প্রকৃতির মানুষ, এমনকি চোর ডাকাতরাও রাজরার উপত্যকা চষে ফেলেছে। কিন্তু তুতেন খামেনের কবরের কোনো হদিশ পায়নি কেউ। শেষে সবাই ধরে নিয়েছিল তুতেন খামেন নামে কোনো ফেরাও ছিলেনই না, ওটা স্রেফ বানানো গল্প। কিন্তু ডেভিসের পাওয়া হাঁড়িতে তুতেন খামেনের পুরুতদের শিলমোহর পাওয়া গেল এতদিনে। তাহলে বোঝা যাচ্ছে সত্যি ওই নামে একজন ফেরাও ছিলেন। তার চেয়ে বড় কথা, হাঁড়িগুলোর শিল ভেঙে ঢাকনা খোলা হয়েছে লন্ডনের জাদুঘরে। ডেভিস সেগুলো জাদুঘরে জমা দিয়েছেন। ইংল্যান্ডের আইনের এই রীতি, পৃথিবীর যেখানেই হোক কোনো ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যের প্রজা প্রাচীন কোনো জিনিস কুড়িয়ে পেলে কিংবা উদ্ধার বা আবিষ্কার করলে তা জাদুঘরে জমা দিতেই হবে, নয়তো জেল খাটতে হবে। ডেভিস তাই ওগুলো জমা দিতে বাধ্য হয়েছেন। এখন দেখা যাচ্ছে হাঁড়ির ভিতরে ভাঁজ করা পোশাক রয়েছে। এই পোশাক পুরুতরা রাজার শবযাত্রার সময় পরতেন। তার মানে তুতেন খামেনের মৃত্যুর পর তাকে কবরে নিয়ে যাওয়ার সময় পুরুতরা এই পোশাক পরেছিলেন। তারপর প্রথমত সেগুলো খুলে হাঁড়িতে ভরেছিলেন, মুখে সিল এঁটে দিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই তুতেন খামেনের কবরও কোথাও আছে। ডেভিস যেখানে হাঁড়িগুলো পেয়েছেন তারই কাছাকাছি কোথাও আছে, অথচ ডেভিস তা না খুঁজে হাঁড়িগুলো নিয়েই মিশর থেকে চলে এসেছেন। কেন চলে এসেছেন? লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ বলেছেন, ডেভিস যখন রাত দুপুরে আমার বাড়ি এসে আমার ঘুম ভাঙিয়ে ওঠালো, তখন আমি ওর চেহারা দেখে অবাক হলাম। কি যেন আতঙ্কে ঠকঠক করে কাঁপছে। আমি প্রশ্ন করে তার মুখ থেকে বেশি কিছু জানতে পারলাম না, শুধু কোনো রকমে বলল, এগুলো ভুতুরে জিনিস, এর মধ্যে ভূত পেতে আছে। সাংবাদিকরা অধ্যক্ষকে প্রশ্ন করলেন, আচ্ছা স্যার, হাঁড়িগুলো আপনার জিম্মায় আসার পর কোনো অদ্ভুত কিছু ঘটেছে কি? অধ্যক্ষ বলেন, না, ওগুলো আমি যথারীতি পরের দিন জাদুঘরে নিয়ে গিয়ে রেখেছি, কিন্তু সেখানেও কোনো ভুতুড়ে ব্যাপার ঘটেনি। নানান দেশের সেরা পুরাতাত্ত্বিক পণ্ডিতদের হাঁড়িগুলো এবং পুরুতদের পোশাক আশাক পরীক্ষা করে দেখতে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা এখন এ কাজেই ব্যস্ত। লর্ড কার্নারভান ইলাস্ট্রেটেড লন্ডন নিউজের এই বিস্তারিত খবরটা পড়ে উত্তেজিত হয়ে উঠলেন। তুতেন খামেন সম্পর্কে জানার জন্য তার কৌতূহল অনেক দিনের।
প্রচুর পুঁথিপত্র হাতড়েছেন বা পোড়া দ্রব্যের সংগ্রহশালায় গিয়ে খোঁজাখুঁজি করেছেন। রোমের প্রখ্যাত আর্কাইভে পুরানো পুঁথিশালায় 5 বছর ধরে পুঁথি পড়ে এসেছেন। যদি তুতেন খামেনের কবরের কোনো খোঁজ খবর পান, কিন্তু পাননি। এতদিনে ডেভিস যদি বা একটা ক্ষীণ সূত্র পেল, সে অতর্কিতে মারা পড়ল। ঠিক কোন জায়গায় ওগুলো পাওয়া গেছে তার মুখেই জানা যেত, কিন্তু সে রাস্তা একেবারে বন্ধ হয়ে গেল। লর্ড কার্নারভান তখনই অল্প কিছু খেয়ে নিয়ে তার মোটর গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লেন। লন্ডনের দিকে প্রচণ্ড গতিতে চলতে থাকলো তার গাড়ি। মাইল 10 চলার পর হঠাৎ গাড়ির কলকবজা বিগড়ে গেল। ভাগ্যিস একটু তফাৎ একটা গ্যারেজ ছিল, গ্যারেজের লোকেরা ঠেলতে ঠেলতে নিয়ে গেল। গাড়ি সারিয়ে চালু করতে 3 ঘন্টা লেগে গেল। গ্যারেজের মালিক একটু হেসে বলল, আজ দিনটা শুভ নয় মশাই, বেরোবার আগে তারিখটা লক্ষ্য করেননি? আজ অপয়া 13, আনলাকি 13। লর্ড কার্নারভান রেগে বললেন। ওইসব আমি মানি না, বুঝলে? লোকটা মুচকি হেসে বলল, ঠিক আছে, ভালোই ভালোই পৌঁছন। এই ইচ্ছে করতে আপত্তি নেই তো, তবে কিছু বেগতিক ঘটলে আমাকে যেন সাপ টাপ দেবেন না। লর্ড কার্নারভান আবার স্টিয়ারিং ধরে স্পিড বাড়িয়ে দিলেন গাড়ির। লন্ডনের আধা আধি পথ এসেছেন, আবার হঠাৎ ঘড়ঘড় করতে করতে থেমে গেল গাড়ি। আবার গ্যারেজ খুঁজতে বেরোতে হলো। সঙ্গে চাকর না নিয়ে এসে ভুল করেছেন, এখন আর পস্তানো বৃথা। যাই হোক, এভাবেই রাস্তায় দুবার গাড়ি বিগড়ে যাওয়ায় লন্ডন পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল তার। সন্ধ্যার মুখে কুয়াশা ঘন হয়ে উঠেছে, বাতি জ্বলেছে সদ্য, কিন্তু রাস্তাঘাট বাড়িঘর অস্পষ্ট হয়ে পড়েছে। আজ আর জাদুঘরে ঢোকা যাবে না, কখন বন্ধ হয়ে গেছে। বিরক্ত মুখে লর্ড কার্নারভান গাড়ি চালাচ্ছেন। একসময় হঠাৎ দেখতে পেলেন সামনে আবছা একটা গাড়ি আসছে। গাড়িটা ঘোড়ার গাড়ি। দেখতে দেখতে গাড়িটা এসে পড়ল, কিন্তু আতঙ্কে লর্ড কার্নারভান দেখলেন ঘোড়ার গাড়িটা তার গাড়ি থেকে সোজা ছুটে আসছে। জোরে জোরে হর্ন বাজালেন, কিন্তু না, এসে পড়ল। লর্ড কার্নারভান ব্যস্ত হয়ে গাড়ির মুখটা ঘুরিয়ে দিয়ে ব্রেক চাপলেন। সঙ্গে সঙ্গে তার গাড়িটা উল্টে গিয়ে পাশের একটা খানায় পড়লো। প্রচন্ড আঘাতে অচৈতন্য হয়ে পড়লেন তিনি। গাড়ি উল্টে পড়ে গেছে। লোকজন দৌড়ে এলো চারপাশ থেকে। ততক্ষণে ঘোড়ার গাড়িটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। তারা সাংঘাতিক আহত লর্ড কার্নারভানকে হাসপাতালে পৌঁছে দিল। লর্ড কার্নারভানের জ্ঞান ফিরল 3 দিন পর, কিন্তু তারপর তিনি যা বললেন তা শুনে ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে ভাবলেন, এই রে, দুর্ঘটনার ধাক্কায় লর্ড সাহেবের মাথাটা গোলমাল হয়ে গেছে। লর্ড বললেন, ঘোড়ার গাড়িটার ঘোড়াগুলো কালো রঙের, কোচওয়ানের পরনে ছিল প্রাচীন মিশরের পোশাক। আরোহীকে অস্পষ্টভাবে দেখেছি, মনে হয়েছে তার মাথায় ফারাওয়ের মুকুট ছিল। হাউস অফ লর্ডসের সদস্য বলে কথা, তার চিকিৎসার কোনো ত্রুটি হবে না। তাকে নিয়ে যাওয়া হলো মানসিক ব্যাধির ওয়ার্ডে। খ্যাতিমান মনস্তত্ত্ববিদ ডাক্তাররা নানাভাবে পরীক্ষা করে দেখে বললেন, না, লর্ড সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তবে সেই ঘোড়ার গাড়ির ব্যাপারটা যেভাবে বর্ণনা করছেন তাতে বোঝা যায় তিনি তখন হ্যালুসিনেশনে আচ্ছন্ন ছিলেন, অর্থাৎ চোখের ভুল। মিশর সংক্রান্ত খবর পড়ে দ্রুত লন্ডনে ফিরে আসছিলেন এবং সারা পথ মাথায় ওই চিন্তা ছিল। তাই কুয়াশায় এবং আবছা অন্ধকারে ঘোড়ার গাড়িটা দেখে ওই ভুল করে ফেলেছেন। ভুলের ফলেই তিনি 7 তাড়াতাড়ির ব্রেক চাপেন এবং স্বাভাবিকভাবেই গাড়িটা উল্টে যায়। এমনও হতে পারে হ্যালুসিনেশনের ফলে আতঙ্কে গাড়িটা ঘুরিয়ে দিয়েছিলেন খানার দিকে। লর্ড কার্নারভান সুস্থ হয়ে বাড়িতে ঢুকলেন, কিন্তু এবার তার ব্যক্তিগত চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখে বললেন, সামনের শীতকালটা আপনার শরীরের পক্ষে বিপজ্জনক হওয়ার আশঙ্কা আছে, তাই ওই সময় আপনার কোনো গ্রীষ্মপ্রধান দেশে গিয়ে থাকা উচিত, বুঝলেন?
বন্ধুরা পরামর্শ দিলেন ভারতে যেতে, কিন্তু লর্ড কার্নারভান আনন্দে নেচে উঠলেন। মিশরও তো গ্রীষ্মপ্রধান দেশ, তিনি মিশরেই যাবেন। নিছক বেড়াতে যাবেন না, রথ দেখা কলা বেচার মতো মিশরে গিয়ে পুরাতাত্ত্বিক অভিযানে নামবেন। সেই রাজরার উপত্যকায় তন্ন তন্ন করে অনুসন্ধান চালাবেন। কোথায় ডেভিস হাঁড়িগুলো পেয়েছিল খুঁজে বের করবেন। মাটি খুঁড়তে তো হবেই, এই জন্য লোকজন দরকার, অভিজ্ঞ তদারককারীও চাই। এই জন্য প্রচুর টাকা দরকার, ইংল্যান্ডের দরবার থেকে অনুমতি দরকার। লর্ড কার্নারভানের দুটোর কোনোটাই অসুবিধা ছিল না। তিনি সদল বলে মিশরের ভ্যালি অফ দি কিংসে গিয়ে তাঁবু পাতলেন। এদিকে যেদিন লর্ড কার্নারভান দুর্ঘটনায় আহত হন, সেই দিনই আরেকটি বিচিত্র ঘটনা ঘটেছিল। হাওয়ার্ড কার্টার নামে এক যুবক চাকরির খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছে। লেখাপড়া মোটামুটি করেছে, কিন্তু তার ঝোঁক ছবি আঁকাতে, বিশেষ করে ড্রয়িংয়ে তার হাত বেশ পাকা। তখনকার দিনে কলকারখানার ব্যাপারে ড্রয়িং জানা লোকের দরকার হতো, এখনও হয়, কিন্তু নিছক ড্রয়িংয়ের হাত থাকলেই তো চাকরি পাওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যাও পেটে থাকা চাই। কার্টারের সেসব কিছুই ছিল না। 1913 সালের 13 এপ্রিল কার্টার মন মরা হয়ে বসে আছে ভিক্টোরিয়া পার্কে একটা গাছের তলায়। হতাশা এসে ভেঙে পড়েছে। মনে মনে সংকল্প করেছে আত্মহত্যা করে বেকার জীবনের যন্ত্রণা থেকে নিষ্কৃতি খুঁজে নেবে। সেই জায়গাটা একেবারে নির্জন। একসময় সে তৈরি হয়ে উঠে দাঁড়ায়, গাছের ডালে মাফলার বেঁধে ফাঁস বানাবে এবং ঝুলে পড়বে। গাছে চড়তে যাচ্ছে, হঠাৎ কি পিছনে হো হো করে হেসে উঠল। ঘুরে দেখল একটা পাগলাটে চেহারার বুড়ো ভিখিরি গোছের লোক কখন এসে দাঁড়িয়েছে পেছনে এবং তার দিকে তাকিয়ে হাসছে। কাটার ক্ষোভে ও রাগে বলে উঠল, দাঁত বের করার কি আছে এতে? বুড়ো বলল, আছে বই কি, আলবাত আছে। এই তাজা জোয়ান বয়সে এমন মরার শখ দেখলে হাসি পাওয়ারই কথা। কাটার একটু অবাক হয়ে বলল, মরতে যাচ্ছি কে বললো তোমাকে? বুড়োটা এসে কাটারের কাঁধে হাত রেখে বলল, দেখেই বোঝা যায়। শোনো শোনো বাছা, তোমাকে একটা ভালো খবর দিই। এই যে জন্যে মরতে যাচ্ছ তার আগে একটা সুব্যবস্থা হয়ে যাবে। তুমি এখনই চলে যাও লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ মশাইয়ের কাছে। গিয়ে বলো বিশে আমাকে পাঠিয়েছেন। আমি ড্রয়িংয়ের কাজটা ভালোই পারি। ব্যাস, দেখবে তোমার চাকরি তো হয়েই যাবে। উপরন্তু এই থেকে তুমি একদিন পৃথিবীর নামী লোক হয়ে উঠবে। যাও এক্ষুনি চলে যাও। কাটার হাঁ করে তাকিয়েছিল ওর মুখের দিকে। এইসব কথা শুনে তো খুবই অবাক। এই লোকটা কেমন করে তার সব কথা জানলো? এ কে? লোকটার পোশাকের দিকে এতক্ষণে চোখ গেল কাটারের। এমন অদ্ভুত পোশাকও তো সে কোশমিন কালে দেখেনি। পোশাকটা ছেঁড়া খোড়া এবং নোংরা বটে, কিন্তু একসময় দামি ছিল। কেমন একটা বিশ্রী দুর্গন্ধ নাকে লাগছে। কাটার বলল, তুমি নিশ্চয়ই পাগল টাগল বটে। যাও, বিরক্ত করো না। লোকটা ওর কাঁধ ছেড়ে দিয়ে ফের হো হো করে হেসে বলল, ভাগ্য লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই বাছা। যা বললাম শুনলে বরাত খুলে যাবে। এখন মানা না মানা তোমার ইচ্ছা।
বলে সে হন হন করে চলতে শুরু করলো এবং ঝোপঝাড়ের আড়ালে মিলিয়ে গেল। কাটার অবাক হয়ে বসে রইল কিছুক্ষণ। পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেল জাদুঘরে। সেখানে কর্মচারীদের কাছে জিজ্ঞেস করে জানল সত্যি একজন ভালো ড্রয়িং জানা লোক খোঁজা হচ্ছে। কাটার অধ্যক্ষ মশাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেল। অধ্যক্ষ বললেন, কি চাই? বেন্নেস নামে এক বুড়ো ভদ্রলোক আপনার কাছে আসতে বললেন, তাই এলাম। আপনারা নাকি ড্রয়িং জানা লোক খুঁজছেন? কাটার জানালো। অধ্যক্ষ ভুরু কুঁচকে বললেন, হ্যাঁ, কে বললে? বেন্নেস। বেনিন্স? সেই আবার কে? আচ্ছা, কেমন চেহারা বলো তো? কাটার তার চেহারা ও পোশাকের মোটামুটি একটা বর্ণনা দিল। ঘরে অধ্যক্ষ এবং আরও জনাতিন ভদ্রলোক ছিলেন। তারা মুখ চাওয়াচাই করছিলেন। তাদের চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠেছে। কাটার বলল, আপনি কি তাকে চেনেন না স্যার? অধ্যক্ষ একটু হেসে বললেন, তুমি নিশ্চয়ই রসিকতা করছো যুবক। একজন বেন্ডেন্সকে আমি এবং এই ভদ্র মহোদয়েরা চেনেন বটে, কিন্তু সে চেনাও মাত্র দিন দুই আগে। তবে অধ্যক্ষকে থামতে দেখে কাটার জিজ্ঞেস করল, তবে কি স্যার? অধ্যক্ষ হঠাৎ টেবিলের সামনে ঝুঁকে ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, এই রসিকতা করার অর্থ কি? কাটার অপ্রস্তুত হয়ে বলল, আমি রসিকতা করিনি স্যার, সত্যি বলছি। মাত্র কিছুক্ষণ আগে ভিক্টোরিয়া পার্কে ওর সঙ্গে আমার দেখা হলো। ঈশ্বরের দিব্যি। ঘরের একজন ভদ্রলোক এবার বললেন, শোনো ভাই, ব্যাপারটা খুলেই বলি। বেন্নেস নামে একজন পুরুত ছিলেন 5000 বছর আগে মিশরে। তিনি ছিলেন ফেরাও তুতেন খামেনের পুরুত। সম্প্রতি 2 দিন হলো ডেভিস নামে একজন অভিযাত্রী মিশর থেকে কিছু জিনিস এনেছেন। তার মধ্যে কয়েকটা মাটির হাঁড়ি আছে। একটা হাঁড়ির ঢাকায় ওই বেনেসের শিলমোহর আছে এবং ভেতরে আছে তার পোশাক। রাজা শবযাত্রায় বেন্নেস সেই পোশাক পরেছিলেন। এবার বুঝতে পারছো তো কেন অধ্যক্ষ ক্রুদ্ধ হয়েছেন? কাটার শিউরে উঠল। সর্বনাশ! তাহলে কি সেই পেন্ডেন্সের ভূতের সঙ্গে তার পার্কে দেখা হলো? কাঁধে হাত রেখেছিল যেখানে, সেখানটা এতক্ষণে রক্ত জমে গেছে মনে হলো। এরপর অতি কষ্টে এবং কাঁপতে কাঁপতে সে বলল, দয়া করে আমাকে বেন্নেসের পোশাকটা একবার দেখাবেন। পোশাক পাশের একটা টেবিলেই ছিল। ওরা 3 জনেই পুরাতাত্ত্বিক, পরীক্ষা করছিলেন এতক্ষণ সেগুলো। কাটারকে পোশাক দেখিয়ে দিতেই কাটার অস্ফুট চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সমসাময়িক পত্রপত্রিকা ও বইয়ের বিবরণে দেখা যায় কাটারকে লন্ডনের জাদুঘর কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ড্রয়িংয়ের কাজে নিযুক্ত করেছিলেন। তার কাজটা ছিল এই মিশরের ভ্যালি অফ দি কিংসে পাওয়া অজস্র ফলকের চিত্রলিপি পুরাতাত্ত্বিকরা পেন্সিলে স্কেচ করে নকল করতেন। কাটার তাতে কালি বুলিয়ে স্পষ্ট করত। তারপর সেগুলো বিভিন্ন দেশে পণ্ডিতদের কাছে পাঠোদ্ধারের জন্য পাঠানো হতো। কাটারের মনে মিশরের প্রাচীন সভ্যতা সম্পর্কে ক্রমশ তীব্র কৌতূহল জেগে উঠছিল। তখন সে জাদুঘরে বসেই পড়াশোনায় মন দিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, চলল 1918 সাল পর্যন্ত। সেই ডামাডলের মধ্যে 1917 সাল পর্যন্ত 4 বছর ধরে ড্রয়িং বিশারদ কাটার মেতে রইল পুরনো বই নিয়ে। প্রাচীন মিশর তাকে পেয়ে বসেছিল। বিশেষ করে পুরুত বেন্নেন্সের সেই অত্যাদ্ভুত আবির্ভাব কাটারকে রহস্যের গোলকধাঁধায় ঘুরিয়ে মারছিল। 1917 সালে কাটার আর স্থির হয়ে থাকতে পারলেন না। অধ্যক্ষের সঙ্গে ততদিনে তার স্নেহের সম্পর্ক গড়ে উঠেছে। কাটার বলল, আমি মিশরে গিয়ে তুতান খামেনের কবর খুঁজে বের করব। আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিন। অনেক সাধাসাধির পর অনুমতি পাওয়া গেল। তবে অধ্যক্ষ বললেন, দেখো বাবা, তুমি কিন্তু পুরাতাত্ত্বিক হিসেবে পণ্ডিত সমাজে স্বীকৃত নও।
তাই তোমাকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া যাবে না, বরং অন্য উপায়ে সেই ব্যবস্থা করছি। তুমি আমার চিঠি নিয়ে চলে যাও মিশরে। সেখানে লর্ড কার্নারভান 4 বছর ধরে অনুসন্ধান চালাচ্ছেন। তুমি তার সঙ্গে দেখা করো, তার দলে থেকেই তুমি তোমার কাজ করতে পারবে। কাটার তার চিঠি নিয়ে চলে এলো মিশরে। ভ্যালি অব দি কিংসে পাহাড়, মরু ও রুক্ষ অনুর্বর এলাকায় লর্ড কার্নারভানের তাঁবু খুঁজে বের করল। লর্ড খুশি হলেন এই মেধাবী বুদ্ধিমান যুবককে পেয়ে। দ্বিগুণ উদ্যমে তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো। যেখানেই সন্দেহ হয় সেখানেই মাটির খোঁড়ার কাজ চলতে থাকে, কিন্তু তুতেন খামেনের কবরের কোনো পাত্তা পাওয়া যায় না। অথচ কার্টারের বিশ্বাস ভিক্টোরিয়া পার্কের সেই অদ্ভুত রহস্যময় ঘটনার মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত আছে। কার্টারই একদিন না একদিন তুতেন খামেনের কবর আবিষ্কার করতে পারবে। 1922 সাল পর্যন্ত খোঁড়াখুঁড়ির কাজ চলল, কিন্তু সব নিষ্ফল হলো। লর্ড কার্নারভান এতদিনে ক্লান্ত হয়ে পড়েছেন। 9 বছর ধরে পড়ে আছেন এই উপত্যকায়। অজস্র টাকা করেই খরচা হয়ে গেছে। লন্ডনের জাদুঘরের সাহায্যও প্রচুর পেয়েছেন, কিন্তু সবই জ্বলে গেছে। এবার বললেন, থাক, স্বদেশে ফিরে যাই। তুতেন খামেনের কবর সম্ভবত আর খুঁজে পাওয়া যাবে না। কাটার বলল, যদি অনুগ্রহ করে আর 1টা বছর সময় দেন, আমি কথা দিচ্ছি তুতান খামেনের কবর আমি আবিষ্কার করবই। তুমি ফারাওয়ের গুপ্তধনের লোভে পাগল হয়ে উঠেছ দেখছি। কাটার মিনতি করে বলল, দেখুন, ধনরত্নের প্রতি একটুও লোভ নেই আমার। আমি কথাও দিচ্ছি, যদি তুতান খামেনের গুপ্তধন আবিষ্কার করতে পারি, তার থেকে 1 কণাও আমি নেব না। আমাকে বিশ্বাস করুন। লর্ড কার্নারভান শুনলেন না। পরের দিনই চলে যাবেন ঠিক করলেন। জিনিসপত্র সব বাঁধাসাদা হয়ে গেছে। ভোরে মোটর গাড়ি, খচ্চর, উট আর ঘোড়ার পিঠে সব নিয়ে অনুসন্ধানী দল রওনা দেবে। রাতে কাটার মন মরা হয়ে ঘুরতে বেরিয়েছেন তাঁবু ছেড়ে। জ্যোৎস্না রাত। আনমনে ঘুরতে ঘুরতে কাটার ফ্যারাও দ্বিতীয় রামেসিসের কবরের কাছে এসে দাঁড়ালো। জনহীন উপত্যকায় ফিকে জ্যোৎস্না পড়ে আছে। হঠাৎ দেখল একটা অস্পষ্ট মূর্তি রামেসিসের কবরের ধারে দাঁড়িয়ে আছে। কাটার বলল, কে কে ওখানে? অমনি নিশুতি রাত কাঁপিয়ে একটা অট্টহাসি শোনা গেল। কাটা চমকে উঠল, কাঁপতে কাঁপতে বলল, কে কে হাসছো এমন করে? কে তুমি? জবাব এলো, আমি তোমার প্রাণদাতা। আসছি তোমার নির্বুদ্ধিতার জন্য। আমার প্রাণদাতা? তার মানে? ভিক্টোরিয়া পার্কে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, মনে পড়ে না? কাটা শিউরে ওঠে, কথা জড়িয়ে যায় মুখে। কোনো রকমে বলে, আপনি বেন্নেস? আমি সেই অভিশপ্ত কিশোর ফারাও তুতেন খামেনের প্রধান পুরোহিত বেন্নেস। শোনো কাটার, তুতেন খামেন কিশোর বয়সে দুর্বিনীত ছিল বলে তাকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন। তার আত্মা নরক যন্ত্রণায় হাজার হাজার বছর ধরে কষ্ট পাচ্ছে। তার মুক্তি হতে পারে যদি কোনো জীবিত মানুষ তার নামে আত্মবলি দেয়। আর শোনো। এই পর্যন্ত শুনেই কাটার অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে। সে উঠে বসল।
তারপর মনে পড়ল সব কথা। তখনই সেখান থেকে পালাবার জন্য সে উঠে দাঁড়ালো। লর্ড কান্ডারভানের দল হয়তো রওনা দিয়ে দিয়েছে, কিন্তু সে মুহূর্তে তার চোখ পড়ল রেমেসিসের কবরের 3-4 হাত দূরে একটা ফাটল দেখা যাচ্ছে, এবং ফাটলের তলায় শক্ত পাথরে একটা ধাপে একটা মাছের রেখাচিত্রর মধ্যে একটা সংকেত রয়েছে। সেই সংকেত চিহ্ন ডেভিসের পাওয়া হাড়ির গায়ে ছিল। তাহলে কি? দেখা মাত্র কাটা ছুটে চলল তাঁবুর দিকে। তখন তাঁবু গোটানো হয়ে গেছে। লর্ড সাহেব ব্যস্ত হয়ে কাটারকে খুঁজছেন, তার জন্য রওনা দিতে দেরি হচ্ছে। কাটার হাঁপাতে হাঁপাতে বলল, পাওয়া গেছে তুতানখামেনের কবরের খোঁজ পাওয়া গেছে। ফ্যারাও রেমেসিসের কবরের সেই ফাটলে একটা ধাপ থেকে নিচের দিকে চলে গেছে 16টা ধাপ। শেষ ধাপের সামনে দেখা গেল একটা দরজা। এই সেই তুতেনখামেনের সমাধি কক্ষ। যুগ যুগ ধরে এই সমাধি কক্ষের গুপ্তধনের কিংবদন্তি প্রচলিত। তুতেনখামেনের মৃত্যুর পর নাকি প্রাসাদের সব ধনরত্ন মণিমাণিক্য তার মমির সঙ্গে এখানে এনে রাখা হয়েছিল। কেন? এর জবাব পাওয়া যায় একটি ফলকে। দেবতাদের অভিশাপে কিশোর রাজা তুতেনখামেন মারা যান। তাই পুরুতরা বিধান দিয়েছিলেন রাজার প্রাসাদে সব ধনরত্নেও অভিশাপে ছোঁয়া লেগেছে। ওই ধন যে ব্যবহার করবে তারই অভিশাপ লাগবে এবং সাংঘাতিক রোগের কবলে পড়ে অল্প সময়ের মধ্যেই মারা যাবে। এতদিনে সেই অভিশপ্ত রাজার মমি ও ধনরত্নের কিংবদন্তি সত্য প্রমাণিত হতে চলেছে। লর্ড কান্ডারভান এবং কাটার তো বটেই, দলের প্রতিটি মানুষ আগ্রহে উত্তেজনা অস্থির হয়ে দরজার দিকে তাকিয়ে আছেন। অবশেষে দরজা কিভাবে খোলা যায় পরীক্ষা করছিল কাটার। হঠাৎ সে চমকে উঠল। লর্ড, এই দরজা মনে হচ্ছে কোনো এক সময় ভাঙা হয়েছিল। লর্ড কান্ডারভান বিস্মৃত হয়ে বললেন, সে কি? এই সরো আমাকে দেখতে দাও। হ্যাঁ লর্ড, এই দেখুন দরজায় শিলমোহরগুলো দুভাগ হয়ে আছে এবং কেউ সেই ভাঙা জায়গাটা আবার জোড়া দেওয়ার চেষ্টা করেছে। তাছাড়া কপাটের জোড়ের দিকটা লক্ষ্য করুন, চিড় খেয়ে আছে কিছু জায়গায়। লর্ড কান্ডারভান পরীক্ষা করে দেখে বললেন, তাই মনে হচ্ছে কাটা। কিন্তু তাই যদি হয় তাহলে ভেতরে নিশ্চয়ই আর এতদিনে সোনা দানা তো নেই, এমনকি মমিটাও আছে কিনা তাও সন্দেহ। কাটার চিন্তিত মুখে বলল, তাহলে দরজা ভেঙে দেখা যাক কি হয়েছে। লর্ড কান্ডারভান বললেন, কিন্তু সত্যি যদি ভেতরে কিছু না থাকে তাহলে শেষ পর্যন্ত বিশ্বের পুরাতাত্ত্বিকরা এমনকি লন্ডনের জাদুঘর কর্তৃপক্ষও ভাবতে পারেন আসলে হয়তো আমরাই সব গুপ্তধন মেরে দিয়েছি এবং মিথ্যে করে রটাচ্ছি যে কারা আমাদের আগেই দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, তাই না কাটা? কাটার ভেবে দেখল। কাটা ব্রিটিশ আইন অনুসারে তুতেনখামেনের সব কিছুই ব্রিটিশ সাম্রাজ্যের রাজকীয় সম্পত্তি বলে গণ্য হবে। অতএব আমাদের মিথ্যে বদনামের ভাগী হওয়া উচিত নয়। বরং আমরা লন্ডন জাদুঘর কর্তৃপক্ষকে খবর পাঠাই। তাদের বিশেষজ্ঞ দলটি এসে আগে দেখুন সত্যি দরজা অনেক আগে ভাঙা হয়েছিল কিনা। তারপর তাদের সামনেই আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো এবং কি আছে দেখব। এমনটা হলে কেউ আর আমাদেরকে চোর বদনাম দিতে পারবে না। কাটার সায় দিয়ে বলল, ঠিক বলেছেন লর্ড, আজই টেলিগ্রাম করার ব্যবস্থা করি। এই কে আছিস, একটা পেন আর কাগজ নিয়ে আয় তো। লোক পাঠানো হলো কায়রো শহরে। সেখান থেকে টেলিগ্রাম গেল আর তুতেনখামেনের সমাধি কক্ষের দরজার পাহারার ব্যবস্থা হলো। লর্ড কান্ডারভান এবং কাটার তো সজাগ রইলেনই, পালাক্রমে রাত জেগে প্রহরীদের দিকেও লক্ষ্য রাখলেন দুজনে। চতুর্থ রাতে এক সাংঘাতিক ঘটনা ঘটল। শেষ রাতে ছিল লর্ড কান্ডারভানের পাহারার পালা। কাটারকে জাগিয়ে দিয়ে তিনি তাঁবুতে শুতে গেলেন। রামেসিয়াসের কবরের কাছে তার তাঁবু। লর্ড চলে যাওয়ার কিছুক্ষণ পরে কাটার যেন একটা আর্তনাদ শুনল কোথাও।
একজন প্রহরীকে পাঠালো ব্যাপারটা অনুসন্ধান করতে। একটু পরেই সে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, লর্ড সাহেব পড়ে আছেন রামেশিসের কবরের ওপরে। সেই শেষ রাত্রে হইচই পড়ে গেল। লর্ড সাহেবের শরীরে কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই, কিন্তু তিনি মারা পড়েছেন। মুখের কষায় জেলার সঙ্গে রক্ত আছে, নাকেও কয়েক ফোঁটা টাটকা রক্ত। লর্ড কার্নারভানের মৃতদেহ কায়রো শহরের মর্গে পাঠানো হয়েছিল। সব ব্যবচ্ছেদ করে ডাক্তাররা মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি। রিপোর্টে শুধু লিখেছিলেন হার্ট ফেল। সম্ভবত আকস্মিকভাবে ভয় পেয়ে কিংবা উত্তেজিত হয়েই হার্ট ফেল করে মারা যান লর্ড কার্নারভান। অবশ্য তার বয়সও হয়েছিল, তার উপর 10 বছর ধরে একই রকম একটা পাণ্ডব গর্জিত জায়গায় কাটানো। স্নানাহার নিয়মিত ছিল না, নার্ভের ওপর দিনের পর দিন 10 বছর ধরে তীব্র চাপ পড়েছিল। মানসিক অবস্থা ও স্বাস্থ্য দুই বিচার করে বলা যায় হার্ট ফেল হওয়াটা অস্বাভাবিক নয়। 7 দিন পরে লন্ডন থেকে বিশেষজ্ঞরা এসে পড়লেন। সবাই দুঁদে পুরাতাত্ত্বিক পণ্ডিত এবং প্রাচীন জিনিস সম্পর্কে প্রত্যেকেরই অসাধারণ জ্ঞান। তারা সমাধিকক্ষের দরজা পরীক্ষা করে বললেন, হ্যাঁ, কয়েকশো বছর আগে কেউ বা কারা এই দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, বেরিয়ে এসে আবার দরজা আগের মতো আটকাবার চেষ্টা করেছে। শিলমোহরগুলো জোড়াতাড়া দিয়ে সেঁটে দিয়েছে। ডাকাত ছাড়া কে হতে পারে তারা? বিশেষজ্ঞদের সঙ্গে নানান দেশের কিছু সাংবাদিক ও ফটোগ্রাফারও এসেছিলেন। অনেক ছবি তোলা হলো দরজার। রেকর্ড হিসেবে ছবির দাম আছে। দরজা ভেঙে ফেলা হলো। ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো প্রথমে, তারপর ক্রমশ একটা মিঠে গন্ধ ছড়ালো, বাসি ফুল কিংবা পুরনো আতরের মতো গন্ধ। ভিতরে ঘন অন্ধকার থমথম করছে দিন দুপুরে। পেট্রোম্যাক্স বাতি জেলে বিশেষজ্ঞরা ভেতরে ঢুকলেন। তারপর হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘরের মেঝে ছড়িয়ে রয়েছে কিছু ডালা ভাঙা বাক্স প্যাটরা, সিন্দুক এবং মেঝের উপর বহুমূল্য প্রাচীন কাপড় চাপড় আর কিংবদন্তি খ্যাত সেই সোনা হীরা মানিমুক্ত। তাছাড়া রয়েছে রত্নখচিত অজস্র দেবতার মূর্তি, কারুকার্যময় পাত্র, প্রচুর ছবিও। প্রথম ছবিটি তুললেন ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পত্রিকার ফটোগ্রাফার। সেই ছবি কদিন পরে ওই পত্রিকায় ছাপা হয়েছিল। আজও তা বিভিন্ন বইপত্রে দেখতে পাওয়া যায়। বিস্ময়ের ঘোর কাটলে বিশেষজ্ঞরা পরীক্ষা করে বললেন, ডাকাতরা সব ধনরত্ন নিয়ে পালাবার মুখে হঠাৎ কোনো কারণে সব ফেলে পালিয়ে গেছে এবং বাইরের দরজাটাও আটকে দিতে বাধ্য হয়েছে। এমনকি ভাঙা শিলমোহরও জোড়া দিয়েছে। আমরা তো সেটা দেখেই এসেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেন তারা এমন করে সব ফেলে পালালো? কার্টার বলল, আমার ধারণা ওরা সম্ভবত প্রচণ্ড ভয় পেয়েছিল। একজন বিশেষজ্ঞ বললেন, তোমার এমন মনে হওয়ার কারণ? কার্টার মাথা নেড়ে বলল, জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আতঙ্ক ছাড়া এর কোনো ব্যাখ্যা হতে পারে না। যেন তারা কোনো অশরীরী আত্মার বিভীষিকা দেখে পালিয়ে গিয়েছিল এই ঘর থেকে। এ ঘরে কিন্তু মমি নেই। সামনে একটা ছোট দরজা দেখা যাচ্ছিল। সেই দরজাটা কিন্তু অক্ষত। তার জোরে তুতেনখামেনের সাংকেতিক চিহ্ন আঁকা শিলমোহর। ভাঙা হলো সেটা। ভেতরে ঘুপছে একটা ঘর। ঘরের মধ্যিখানে কফিন দেখা গেল। কফিনের ভেতর তুতেনখামেনের মমি। অভিশপ্ত বালক রাজা ঘুমিয়ে আছেন অনন্ত ঘুমে। কফিনের ঢাকনাটা সোনার পাতে তৈরি। সে বাজারে তার দাম হিসেব করা হয়েছিল 50,000 পাউন্ড। টাকার হিসেবে সে যুগে লক্ষাধিক টাকা।
এই দ্বিতীয় ঘরেও পোড়ামাটির পাত্রে অজস্র মণিমুক্ত ভরা। শিলমোহর ভেঙে সব কোণে তালিকা তৈরি হলো। 2 ঘরে যে ধনরত্ন পাওয়া গেল, কাটার তার একটা মোটামুটি তালিকা তৈরি করেছিল। এখনও সেই তালিকা আছে লন্ডনের জাদুঘরে। কিন্তু তালিকার ধনরত্ন সে কথা পরে বলছি। তুতেনখামেনের মমি ও গুপ্তধন আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। ব্রিটিশ সেনাবাহিনী পাঠানো হলো রাজা রাজরার উপত্যকা পাহারা দিতে। গুপ্তধন নিয়ে যাওয়া হবে লন্ডনে। কিন্তু সেসব কাণ্ডের আগে ঘটল সব বিচিত্র সব ঘটনা। বিশেষজ্ঞদের মধ্যে পরস্পর তীব্র কলহ বেঁধে গেল। কী নিয়ে কলহ আজ আর জানার কোনো উপায় নেই, যদিও অনুমান করতে অসুবিধা হয় না কিছু। পরস্পরের মধ্যে কলহের পরিণামে কেউ কেউ খুনও হয়ে গেলেন। কাটারকেও মেরে ফেলবার ভয় দেখিয়ে উড়ো চিঠি আসতে লাগলো। তাঁবুর মধ্যে সেই সব চিঠি এনে কে ফেলে রেখে যেত। কাটার শেষ পর্যন্ত ভয় পেয়ে লন্ডনে পালিয়ে গেলেন। একটা ব্যাপার আঁচ করা যায়, গুপ্তধনের লোভেই যেন এইসব কাণ্ড হচ্ছিল। এই পর্যন্ত এই কারণটা আমরা আঁচ করতে পারি, কিন্তু পরের ঘটনাগুলোর ক্ষেত্রে তা পারি না। বিশেষজ্ঞদের মধ্যে খুনোখুনির পর যারা বেঁচে ছিলেন তারা যে যার দেশে ফিরে যান। তারপর অদ্ভুত রোগে ভুগে অল্প সময় মারা পড়ে। সমকালীন সংবাদপত্রে লেখা হয় রহস্যময় মৃত্যু। আর কাটার এক সকালে তাকেও বিছানায় মৃত দেখা যায়। মৃত্যুর কারণ অজ্ঞাত, শুধু বলা হয় হার্ট ফেল। তার পাশে ডাক্তাররা ছোট্ট করে লিখে রেখেছেন আকস্মিক উত্তেজনায়। কিন্তু তার চেয়েও বিচিত্র ব্যাপার, লন্ডনে শেষ পর্যন্ত তুতেনখামেনের গুপ্তধন বলে যে ধনরত্ন নিয়ে যাওয়া হয়, কাটারের বেসরকারি তালিকা অনুসারে তা মাত্র শতকরা 10 ভাগ। বাকি 90 ভাগ কোথায় গেল তার কোনো পাত্তা আজও মেলেনি। শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা তুতেনখামেনের গুপ্তধন। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।